শুনেন, আমি হয়তো কয়েকটা মিনিট বক্তব্য দেব, কারণ একটা সাইডে রাস্তা জ্যাম হয়ে গেছে। আমি রাস্তা বন্ধ করে প্রোগ্রামের পক্ষপাতী নয়, কিন্তু এখানে আমি জানি না যে এই জায়গায় প্রোগ্রাম করবে, তাহলে হয়তো আমি এসেও পৌঁছাতাম না, কারণ এরকম প্রোগ্রাম করলে অটোমেটিক্যালি রাস্তা বন্ধ হয়ে যাবে। আর মেন রুট যেটা আছে, প্রশাসনের বন্ধুদেরকে আপনারা সহযোগিতা করুন, তাহলে আমি দু একটা কথা বলতে পারি, নাহলে দেখবেন আমি ছেড়ে মাইক চলে যাব। আপনারা প্রশাসনের বন্ধুদেরকে সহযোগিতা করবেন তো? যারা আছেন একদম রাস্তার ওপারে দাঁড়াবেন। মাইকগুলো মাইকম্যান যিনি আছেন, সাউন্ড সিস্টেমের দায়িত্বে আছেন, উনি বলেন বাইরের দিকে দিয়ে আছে, ওই জন্য এদিকে শুনতে না পেলেও বাইরের দিকে মাইক দিয়ে আছে। দেখুন, আমাকে এখন মাইক তুলে দিচ্ছিল আমার ভালোবাসার মানুষ, আমার জন্য অনেক বিশ্লেষণ অ্যাড করেছে। সে তার ভালোবাসার মানুষকে অনেক বিশ্লেষণ অ্যাড করতে পারে, তবে আমি একটা কথা বলি, আমি এত ডিজার্ভ করি না। আমি শুধু এতটুকুই আমি বলতে চাই, আমি আপনাদেরকে একটু সচেতন করতে চাই। কারণ আপনারা জানেন ভোট আসে আর ভোট যায়, ভোটের জন্য মিষ্টি মিষ্টি কথা বলে, ভোট মিটে যাবে, 4.5 বছর কোনো বাবুকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই আপনাদের বলবো, আপনাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, কাকে ভোটটা আমরা দেব। ভোটের সময় যেভাবে মাসি পিসি খালা চাচা ফুফু দাদু বলে ভোটটা নিচ্ছে, 4.5 বছর তার কাছ থেকে পরিষেবা পাবো কি পাবো না, এটা মাথায় রেখে ভোটটা দেন। আপনারা যদি খামচিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। শুধু ভোটের সময় যেভাবে আপনাদের দুয়ারে দুয়ারে এসে আপনাদের কাছ থেকে আমরা ভোট চাইছি, 5 বছর ধরে দুয়ারে এমপি প্রকল্প আমরা চালাবো। আপনাদের এমপি আমাদের দলের প্রার্থীকে খোঁজার জন্য দূরে যেতে হবে না, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে আপনাদের দুয়ারে এসে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবে, এই দায়িত্বটা আমি নিতে পারি। বন্ধুগণ, এমপি ভোট আসবে যাবে, বাপিদা তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে, এখানে বিজেপির হয়ে দাঁড়িয়েছে, জোটের নামে ভোট পাকিয়ে প্রার্থী দাঁড় করিয়েছে, আইএসএফ প্রার্থী দাঁড় করিয়েছে, নির্দল প্রার্থী দাঁড়িয়েছে। সবার রাইট আছে ইলেকশনে কন্টেস্ট করার, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে ভোট দিয়ে পাঠাবে তার কাজ হবে এই মথুরাপুর লোকসভার সমস্ত শ্রেণীর মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যে সমস্যাগুলো আছে সেইগুলোকে পার্লামেন্টে গিয়ে উত্থাপন করবে। সরকার পক্ষের কাজ হবে সেই সমস্যাগুলোকে সমাধান করা। এই সমস্যার মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কুলপি পাবলিক টয়লেট, একটা সমস্যা। তো এই সমস্যাটাও সমাধান কে করবে? সরকার করবে। কে সরকারকে জানাবে? কুলপির মানুষ কি গিয়ে সরকারকে বলবে আমাদের এখানে একটা পাবলিক টয়লেটের সমস্যা? সম্ভব নয়। তার জন্য কুলপির মানুষ একটা বিধায়ক নির্বাচিত করে, তার জন্য মথুরাপুরের মানুষ একটা এমপি নির্বাচিত করে। আমার কথা শুনে হয়তো হাসবে যে একটা টয়লেটের সমস্যার জন্য একটা এমপিকে বলতে হবে। হ্যাঁ, এমপি যদি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে পায়ে হাত দিয়ে নমস্কার করে ভোটটা চাইতে পারে, সেই এমপির দায়িত্ব হচ্ছে, তার লজ্জা লাগলে দায়িত্ব তাকে নিতে হবে না। এমপি যদি লজ্জা লাগে যে আমি একটা টয়লেটের সমস্যার কথা বলবো, তাহলে বলবো তাকে ভোটে কন্টেস্ট করতে হবে না। টয়লেট থেকে শুরু করে কলেজ পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য কর্মসংস্থান পর্যন্ত এমপিকেই পার্লামেন্টে গিয়ে বলতে হবে এই কুলপির মানুষের জন্য। তাই যেটা বলছি, এই যে সমস্যা আছে এটা সমাধান কিভাবে হবে? দেশের যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলতে হবে, রাজ্যের যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলতে হবে। রাজ্যের আইন তৈরি করার জায়গাতে আপনারা যাকে পাঠিয়েছেন সে আপনাদের হয়ে যদি কথা বলতো, তাহলে এখানে এই রৌদ্রতে এত ভিড়টা হতো না। আপনাদের হয়ে কথা বলেনি বলি এই আইএসএফ এর ছায়াতলে আপনারা আসছেন। আমি আপনাদের বলি, ড্রাইভার একটা গরু ছাগল কুকুরকে ইচ্ছা করে মারে না, বরঞ্চ গরু ছাগল কুকুরকে বাঁচাতে গিয়ে ড্রাইভাররা মরে যায়, অ্যাক্সিডেন্ট হয়, তারা মারা যায়, এমন ঘটনা ঘটেনি। কিন্তু কেন্দ্রের সরকার, এখানে কে দাঁড়িয়েছে? বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তাকে প্রশ্ন করবেন অশোক বাবুকে, যে আপনাদের সরকার, ড্রাইভার বন্ধুদের বলবো আপনারা প্রশ্ন করবেন অশোক বাবু ভোট চাইতে আসলে আগে ড্রাইভার ভাইদের বিপক্ষে বিলটা তুলুক, তারপরে ড্রাইভারদের কাছে ভোট চাইবে।
ড্রাইভারদেরকে শোষণ করার চেষ্টা হচ্ছে। তাই বলবো ড্রাইভার ভাইরা, ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমাদের বাপি, আমাদের অজয় বাবুকে। তাহলে আপনাদের জন্য আমরা পার্লামেন্টে গিয়ে যাতে বিল প্রত্যাহার করে তার জন্য চিৎকার করব। ভাই এখানে প্রচন্ড রোদ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন। তৃণমূল প্রোগ্রাম করলে হয়তো এত লোক না হলেও 500 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে হয়তো ভিড় করানোর চেষ্টা করবে। আপনাদের 500 টাকা বিরিয়ানি প্যাকেট কেউ দিয়েছে? 500 টাকা বিরিয়ানি প্যাকেট কেউ দিয়েছে? আমি তাই বলবো, আপনাদের বলবো, আবার তৃণমূলের হয়েও দুটো কথা বলবো। ওই তৃণমূলের গরিব কর্মী ভালোবাসার মানুষদেরকে বলবো, আচ্ছা আপনারা একটা বাজার তো, আপনারা বলুন আপনাদের বাচ্চাগুলো কোথায় পড়ে? সরকারি স্কুলে পড়ে তো? ত্রিপুরের বাচ্চারা কোথায় পড়ে? বেসরকারি স্কুলে। ভাই এই তুমি তাহলে ভাষণ দাও, দাঁড়াও না একটু। রৌদ্রতে মাথা এমনি গরম হচ্ছে, দেখতে টুপির ওপর দিয়ে ঢুকছে। তোমার মাথায় তো, এদের মাথায় তো টুপিও নেই, টুপি ভেদ করে ঢুকে যাচ্ছে। ভাই ঘিলুতে গরম, একটু ধৈর্য ধরো। তো আমাদের বাচ্চাগুলো কোথায় পড়ে? সরকারি প্রাইমারি স্কুলে, সরকারি হাই স্কুলে। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে 2%-এরও বাচ্চারা বেসরকারি স্কুলে পড়ে না। তৃণমূল করে যারা, বাপিদা জিন্দাবাদ যারা বলছেন, যারা সিএম জেঠুয়া জিন্দাবাদ বলেছিল, যারা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলে, যারা মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি দেয়, তাদের বাচ্চাগুলোও দেখুন সরকারি স্কুলে পড়ে। যারা বুথ লেভেলে নেতারা, যারা নেতাদের কথা বলছিনি, বড় বড় নেতাদের কথা। এবার বলুন, আজকে বাজার থেকে আপনারা বাড়ি যাবেন, তৃণমূলের বন্ধুরা থাকলে বলছি, বিজেপির বন্ধুরা থাকলে বলছি, আইএসএফ এর কর্মী সমর্থক সাধারণ মানুষেরা বাজারে আছে। আজকে বাড়ি যাবেন, গিয়ে আপনার বাড়ির বাচ্চাগুলোকে ডাকবেন। ক্লাস 3, 4, 5, 6 এর বাচ্চাকে ডেকে বলবেন, বাবু তুই 6-এ পড়িস, তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়িস, কোন স্কুল, ঠিকানা ইংলিশে লিখে দিতে বলবেন। 100টা বাচ্চার মধ্যে এই কুলপিতে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, সৎ সাহস থাকলে বাপি দ্বারা আমার চ্যালেঞ্জকে গ্রহণ করুক, অভিষেক ব্যানার্জিরা আমার চ্যালেঞ্জকে গ্রহণ করুক। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা পারবে না। কাদের বাচ্চা পারবে না? কাদের সন্তান? 300 টাকা রোজ, যারা দিন আনে দিন খায়, যারা বাপিদার নামে জয়ধ্বনি দিচ্ছেন, যারা অভিষেক ব্যানার্জির নামে জয়ধ্বনি দিচ্ছেন, তাদেরও বাচ্চাগুলোর হাত থেকে বই পেন খাতা এই বাপিদের সরকাররা, এই শুভেন্দু, এই আপনার অভিষেক ব্যানার্জিদের সরকাররা কেড়ে নিচ্ছে। একটা ক্লাস 4-এর বাচ্চাকে যান আজকে গিয়ে জিজ্ঞাসা করবেন, অঙ্কটা করতে বলবেন, তার অঙ্কের বইটা খুলে দিয়ে 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা পারবে না অঙ্ক করতে। আর এখানে অশোক বাবুরা মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চাইতে আসছে। অশোক বাবুদের বলবেন, তার আগে বাপি বাবুদের বলবেন, ভোট চাইতে আসছেন বাপি বাবুর ছেলে মেয়েরা, তার পরিবারের ছেলে মেয়েরা, চৌধুরী এই সিএম জাঠুয়ার পরিবারের ছেলে মেয়েরা সব বেসরকারি স্কুলে পড়ছে, নেতা তৈরি হচ্ছে। আর আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে সরকারি স্কুলে যাতে পড়তে যাচ্ছে যারা, সেখানে শিক্ষক না দিয়ে, শিক্ষার পরিকাঠামো না দিয়ে আপনাদের ছেলেগুলোকে লাঠিয়াল তৈরি করার জন্য পরিকল্পনা নিচ্ছে। তাই বাপি বাবুরা ভোট চাইতে আসলে বলবেন, আগে প্রাইমারি স্কুলগুলোতে টিচার দাও, হাই স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনো, তারপরেই তুমি ভোট চাইবে। তার আগে আপনাকে একটাও ভোট নয়। হবে তো? আর যদি অশোক বাবুরা বিজেপির পক্ষ থেকে আসে, বলবেন কি আপনাদেরকে, যে আপনাদের 77টা এমএলএ আছে, ছিল 18টা এমপি ছিল পশ্চিম বাংলায়, এই মমতা ব্যানার্জি এই চোরেদের দলেরা প্রায় 8,500 স্কুল বন্ধ করে দিচ্ছে। আপনারা তো প্রধান অপোজিশন, কতবার বিধানসভার মধ্যে এই স্কুল বন্ধের প্রতিবাদ করেছেন। 77টা এমএলএ 18টা এমপিকে নিয়ে কেন কলকাতা রাজপথে বসলেন না আপনারা, যে অবিলম্বে যেখানে দলিতের সন্তানেরা থাকে, যেখানে আদিবাসীরা থাকে, যেখানে মুসলিমরা থাকে, যেখানে পিছড়ে বর্গের মানুষেরা থাকে, সেই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না। ওই 8,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলে আমরা যারা অপোজিশনে আছে, ওই অশোক বাবুরা বলা দরকার ছিল যে সমস্ত বিজেপির এমপি এমএলএরা রাস্তায় বসে থাকবে, অনশন করবে। এ কথা কিন্তু তাদের মুখে দেখলাম না, কারণ তারাও জানে যদি দলিত আদিবাসী মুসলিম বাচ্চাদের হাতে বই পেন খাতা উঠে যায়, তাহলে ধর্মে ধর্মে লাগিয়ে, বন্যে বন্যে লাগিয়ে, জাতে জাতে লাগিয়ে তারা ক্ষমতায় আর টিকে থাকতে পারবে না। তারাও চাই তৃণমূলের মতো, তারাও চাই এই বাপীদের মতো, তারাও চাই সিএম জাটুয়াদের মতো, যে দলিত আদিবাসী মুসলমানরা অশিক্ষিত হয়ে থাকবে, এদেরকে বিভাজনের রাজনীতি করে আমরা ক্ষমতায় টিকে থাকবো। তাই বলছি বন্ধুগণ, যারা বিজেপিকে ভালোবাসছেন,
যারা তৃণমূলকে ভালোবাসছে আপনাদের বলবো একটু চোখ কান খুলে রাখুন। আপনারা দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করছেন, ওই দাদা দিদি জিন্দাবাদ যাদের নামে দিচ্ছেন সেই দাদা দিদিরাই আপনাদের হাত থেকে সুকৌশলে শিক্ষা কেড়ে নিচ্ছে। শিক্ষা কেড়ে নেওয়ার কারণটা কি? শিক্ষা যদি থাকে আপনার আমার ছেলে আর মারামারি করবে ভোটের জন্য, আর হানাহানি করবে, আর খুনোখুনি করবে না। কারণ তারা জানে, তারা জানতে পারবে মারতে গিয়ে যদি মারা যায় 302 ধারায় কেস খাবো। 302 ধারায় কেস খেলে তাহলে কি হবে? বাড়িতে এসে মা ভাত বেড়ে দেবে, এই আর খাওয়া হবে না, জেলের ভাত খেতে হবে। সুতরাং মারামারিতে যাবে না। আর মারামারিতে না গেলে অশোক বাবুদের লস, মারামারিতে না গেলে বাপি হালদারদের লস হয়ে যাবে। তাহলে বাপি হালদারদের হয়ে কারা বুথ দখল করবে? তাহলে অশোক বাবুদের হয়ে মারামারিটা কারা করবে? সেই জন্য আপনার আমার ছেলেকে অশিক্ষিত বানিয়ে রাখার চেষ্টা করেছে। তাই বলবো, যদি আপনার শিক্ষার দাবি তুলতে চান, পার্লামেন্টে গিয়ে 8,500 স্কুল কেন বন্ধ হচ্ছে তার কথা যদি আওয়াজ তুলতে চান, আপনাদের বলবো আপনারা পার্লামেন্টে আমাদের অধ্যাপক অজয় কুমারকে পাঠান। একজন এসসি কমিউনিটির মানুষ, শিক্ষায় তিনি এগিয়ে আছেন, শিক্ষানুরাগী মানুষ। পার্লামেন্টে গিয়ে দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, মুসলিমের কথা বলবে, পিছিয়ে বর্গের মানুষের কথা বলবে, অত্যাচারী মানুষের কথা বলবে। আপনাদের অনুরোধ, আপনারাই নাকি পার্লামেন্টে পাঠান আপনাদের মূল্যবান ভোট দিয়ে। আপনারা ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাঠিয়েছেন, আপনাদের হয়ে কথা বলেনি। আপনাদেরকে শোষণ করবে কি করে, আপনাদের কাছে তোলাবাজি কি করে করবে, কাটমানি কি করে খাবে তার চেষ্টা করেছে। আপনাদের বলবো মথুরাপুর থেকে ভোট দিয়ে অধ্যাপক অজয় কুমারকে পার্লামেন্টে পাঠান। কাটমানি মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা আপনাদেরকে আমরা উপহার দেব। বন্ধুগণ, যারা উপস্থিত আছেন, কুলপির মানুষ হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যেতে হয় জোরে বলুন? কোন হসপিটালে? কুলপির ব্লক হসপিটালে গেলে পাবেন। ওইটাই বলতে যায়, কোথায় যেতে হচ্ছে? হয় ডায়মন্ড হারবার, না হলে কলকাতা। হ্যাঁ, কেন আমাদের বক্তব্য, কেন কুলপির মানুষকে, কেন দক্ষিণ 24 পরগনার মানুষকে, কেন সুন্দরবনের মানুষকে, কেন কাকদ্বীপের মানুষকে, কেন সাগরের মানুষকে কলকাতাতে ট্রিটমেন্ট নিতে যেতে হবে? আমি সাগরের জীবনে একবার গিয়েছি, আগামী দিনে যাব। আমারও ইচ্ছে আছে কপিল মুনির আশ্রমে যাওয়ার, কিন্তু দুঃখের বিষয় আমি যখন গিয়েছিলাম স্বল্প সময় ছিল, যেতে পারিনি। এই কপিল মুনির আশ্রমে যাব বলেছি বলে এই বলে আমি ভোট চাইবো না আমার সনাতনী ভাইদের কাছ থেকে। আমার ইচ্ছা, আমার একবার বিশাল ইচ্ছা ছিল ইসকন মন্দিরে যাব, আমি ঘুরে এসেছি। আমার ইচ্ছা আজমির শরীফে যাওয়ার, আমি ঘুরে এসেছি। ইচ্ছা আছে আমি পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে যাওয়ার, এখনো হয়নি, যাব। ইচ্ছা আমার, দেখবো তো। আমার ইচ্ছা হচ্ছে একবার, আমার ইচ্ছা আছে আমি এতে যাব কপিল মুনির আশ্রমে। আমি একবার গিয়েছিলাম, কিন্তু সময় স্বল্পর জন্য আমি ওখানে যেতে পারিনি। কিন্তু যখন গিয়েছিলাম, তুমি ছিলে নাকি বাউদ্দিন? হ্যাঁ, আমি যখন লঞ্চে নাকি ফেরিঘাটে পার হচ্ছি, যাব, দেখি একটা খাটিয়ার চারদিকে ধরে একটা মহিলাকে নিয়ে আসছে শুয়ে। আমি তো প্রথম ভেবেছি মনে মরে গেছে। আমি এদেরকে জিজ্ঞাসা করছিলাম, খেয়াল আছে এই এরকম করে নিয়ে যাচ্ছে কেন? বলছে ভাইজান, এপারে একটাও ভালো হসপিটাল নাই। এই সাগরের যত মেয়েরা আছেন, মা বোনেরা, তাদের সন্তান প্রসবের সময় আসলে হয় বাড়িতে সন্তান প্রসবের ব্যবস্থা করতে হবে, নাহলে নামখানা কাকদ্বীপ এপারে নিয়ে আসতে হবে। আমি শুনে খুব দুঃখ পেয়েছিলাম। আমি সার্চ করছিলাম, সাথে সাথে এই সাগরে 49% মহিলা আছে, আমার মা বোনেরা আছে। আমি রাজ্যের আইনসভার মধ্যে গিয়ে বলেছিলাম সাগরে একটা উন্নত মানের হসপিটাল দিতে হবে। কিন্তু অপদার্থ সরকার সাগরকে নিয়ে রাজনীতি করে, কপিল মুনির আশ্রমকে নিয়ে রাজনীতি করে। আমরা করি না, কিন্তু ওখানে একটা প্রতি বছরে ওখানে লাখো লাখো তীর্থযাত্রীরা আসে, পুণ্যের কাজে আসে, কিন্তু তাদের জন্য এবং তীর্থযাত্রীদের জন্য এবং ওখানকার প্রায় 4 লক্ষের অধিক মানুষ আছে, তাদের জন্য একটা উন্নত মানের হসপিটাল লাইনে। আমি সাগরবাসীর জন্য রাজ্যের আইনসভার মধ্যে আমি চিৎকার করেছি। আপনাদের বলবো, আপনারা যদি ভোটটা দিয়ে আমাদের অজয়দাকে পার্লামেন্টে পাঠান, অজয়দা গিয়ে স্বাস্থ্য বিপ্লবের জন্য চিৎকার করবে, অজয়দা গিয়ে স্বাস্থ্যের আন্দোলন করবে, স্বাস্থ্যের জন্য চিৎকার করবে। ওইদিকে সাগর, ওইদিকে নামখানা, ওইদিকে সুন্দরবন, এইদিকে কুলফি, এই প্রত্যন্ত এলাকার মানুষদেরকে কেন কলকাতাতে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে? এখানে উন্নত মানের এমস এর মতো, চিত্তরঞ্জনের মতো, পিজির মতো হসপিটাল তৈরি করতে হবে, তার জন্য চিৎকার করবে। আপনারা বলুন ভাই, সুন্দরবনের মানুষ আর সাগরের মানুষকে ট্রিটমেন্ট নিতে কলকাতায় যেতে কেন হবে? দেশ 1947 স্বাধীন হয়েছে, 1952 সাল থেকে সাগরের মানুষও ভোট দিচ্ছে, সুন্দরবনের মানুষ ভোট দিচ্ছে। যত হসপিটাল কলকাতার বাবুরা বুকের উপরে রাখবে,
বললি দোষ আমার, বললি আমি সাম্প্রদায়িক, বললি আমি মুসলমানদের দল, বললি আমি বিজেপির দালাল। আমার প্রশ্ন করা কি ভুল হচ্ছে? কেন কুলপির মানুষদের কলকাতার মতো পিজি হসপিটাল পাবে না? আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, পার্লামেন্টে গিয়ে কলকাতার বড় হসপিটালের মতো হসপিটাল দাবি করব, এমস এর মতো হসপিটাল দাবি করব। আর 2026 সাল আসছে, এখন থেকে বলে যাচ্ছি, যদি পশ্চিম বাংলায় সরকার গঠনের দায়িত্ব আমাদের হাতে তুলে দেন, আমরা এই প্রত্যন্ত জেলাগুলোতে, এই সুন্দরবন, এই পুরুলিয়া, এই বাঁকুড়া, এই বীরভূম, এই দিনাজপুর, এই মালদা, এই মুর্শিদাবাদে কলকাতার মতো, পিজির মতো, এনআরএস এর মতো, এসএসকেএম এর মতো, চিত্তরঞ্জনের মতো বড় বড় হসপিটাল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওখানকার মানুষদেরকে উপহার দেবে। সুন্দরবনের মানুষকে, কুলপির মানুষকে, আপনার সাগরের মানুষকে চিকিৎসা পরিষেবা নিতে কলকাতায় যেতে হবে না, থেকেই উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাবে। তার দায়িত্ব আমরা কাঁধে তুলে নেব। বন্ধুগণ, অনেক কথা বললাম, শেষে দুটো কথা বলে ছাড়বো। একটা হচ্ছে আবাস যোজনা আর 100 দিনের কাজ। 100 দিনের কাজ নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে। কি কাজ নোংরা করছে? আমি এখানে কারো চাটুকারিতা করতে আসিনি, যেটা ভুল বলতে এসেছি, যেটা ঠিক বলতে এসেছি। আর দিনের শেষে ভোট চাইবো, যদি ভোট দেন পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য চিৎকার করব। এ দেখুন না, সব আপনারা গঙ্গাসাগর মেলায় এতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, এই যাচ্ছে দেখুন, এত তীর্থযাত্রী। এই গাড়িটা অন্ধ্রপ্রদেশ থেকে আসছে, বলুন সেখানে গিয়ে একটা উন্নত মানের হসপিটাল নাই। কোনো তীর্থযাত্রীর যদি আজকে কিছু দুর্ঘটনা ঘটে যায়, কোথায় নিয়ে আসতে হবে? কলকাতায় জুটতে হবে। যেতে যেতে রাস্তায় যদি অঘটন ঘটে যায়, ওরা অন্ধ্রপ্রদেশে গিয়ে কি বলবে? ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিলাম, এখানকার অবস্থা দেখো, স্বাস্থ্য অবস্থা কোথায়, আমাদের লোক মারা গেল, ক্ষতি হয়ে গেল। বদলামটা কে হবে? মমতা ব্যানার্জির হবে না ওয়েস্ট বেঙ্গলের হবে? ওয়েস্ট বেঙ্গলের। আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আমাদের রাজ্যের বদলাম হতে দেব না। তাই আমাদের লড়াইটা আমাদের রাজ্য সুনাম ফিরিয়ে নিয়ে আসা। 100 দিনের কাজের আইনে বলা আছে, কোন জায়গায় 100 দিনের কাজের দুর্নীতি হলে কেন্দ্র সরকার তার তদন্ত করবে। কিন্তু দুঃখের বিষয়, ওই 100 দিনের কাজের আইনে উল্লেখ আবার আছে, 100 দিনের কাজ করলে 15 দিনের মধ্যে টাকা বুঝিয়ে দেওয়া হবে। বড় বিভাজনের সরকার, এই বিজেপি সরকার, কি দেখলাম আমরা? একটা আইন তারা মানছে, বলছে তদন্ত হচ্ছে। 2019 থেকে নাকি তদন্ত হয়ে যাচ্ছে। এখন কটা বেটাকে জেলে ধরে জেলের মধ্যে রেখেছে, কাউকে নেয়নি। আর 100 দিনের কাজ যারা আমরা করলাম, তারা টাকা পেল না। তাই আমরা বলবো, জবাব দিবার সময় এসেছে। আমরা বিজেপি সরকারের উদ্দেশ্যে বলছি, আমরা অশোক বাবুদের উদ্দেশ্যে বলছি, বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলছি, 100 দিনের কাজে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে ঝরে জেলের মধ্যে রাখুন। আপনারা না পারলে বলুন, সেই তথ্যগুলো আমাদের দিন, আমরা ধরে কলকাতাতে গিয়ে, হাওড়াতে গিয়ে, দরকার লাগলে চালু ডাব্বায় তুলে দিল্লি পাঠিয়ে দেবো, তিহার জেলে রাখুন। কিন্তু আমরা যারা 100 দিনের কাজ করে সংসার চলে, 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজ দিতে হবে। এবং তার যে 100 দিনের কাজের যে সাম্মানিক ভাতা, সেটাও বাড়াতে হবে, দাবি আমরা করছি। আর দেখুন, তৃণমূল সরকার দুর্নীতির হাত থেকে বাঁচতে ইডি সিবিআই না তদন্ত করে, ছুটে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। আপনার আমার 100 দিনের কাজের টাকা আটকে আছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? ডাল মে কুচ কালা হে। এরা সুপ্রিম কোর্টে গেলে কিন্তু টাকাটা উদ্ধার হয়ে যাবে, এরা যাচ্ছে না। নিজেদের কোটা থেকে, আমাদের ট্যাক্সের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা থেকে 3,700 কোটি টাকা দিচ্ছে, কিন্তু অল্প কটা টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে না কেন? শুনে রাখুন আপনারা, আমার পরে তৃণমূলেরকে বক্তব্য দিতে এলে তাদের জিজ্ঞাসা করবেন, শালীনতা বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে, দাদা এরকম নাকি আইন আছে আপনার সংবিধানে আছে, রাজ্যে রাজ্যে কোনো বিষয়ে সংঘাত হলে, কেন্দ্র রাজ্যের কোনো বিষয়ে সংঘাত হলে, সেখানে পার্লামেন্ট সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলে সমস্যা সমাধান হয়ে যাবে। এরকম কি কোনো ধারা আছে? সংবিধানে উল্লেখ আছে? আমি বলছি উল্লেখ আছে। এরা গিয়ে কিন্তু টাকা আদায় করবে না, কারণ গিয়ে টাকা আদায় করলে কি হবে বলুন তো? যখনই টাকা আদায় করতে যাবে, কি হবে? কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বার হয়ে যাবে। বাপিদাদের দলের যে নেতাগুলো মাস্টার রোল করে টাকা তুলেছে, সেই ব্যাটাগুলোকে তখন কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দেবে, যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখো। বাপিদাদের হয়ে ভোট করাবার আর লোক থাকবে না। সেই জন্য এরা গরিব মানুষের 100 দিনের কাজের টাকাটা আটকে রেখে দিয়েছে। আবাস যোজনা নিয়ে নতুন করে বাড়ি বাড়ি যাচ্ছে। তৃণমূলের বন্ধুরা একটা ফর্ম ফিল আপ করে কি বলছে, যে আপনাদের বাড়ি এসে যাচ্ছে, এদের চক্রান্তে পা দেবেন না। এরা বিধবা ভাতা তুলে খায়, বাবা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে এরা বিধবা ভাতা খেয়ে নেয়। হ্যাঁ, মাকে জীবিত দেখিয়ে বিধবা ভাতা তুলে খেলছে এরা। এরা আপনার বাড়ি দেবে মনে হয়? তাও বলে দিচ্ছি, আপনাদের অধিকার, এই বাড়ির জন্য কোনো দলের ঝান্ডা ধরতে হবে না। যারা তৃণমূল করে, অনেক গরিব মানুষ যারা কাটমানি দিতে পারে না, তারাও কিন্তু বাড়ি পায় না, এটা বলে রাখছি আপনাদের।
তারা তৃণমূলও করে, কাটমানি দিতে পারেনি বলে তারাও বাড়ি পায়নি। তাদের উদ্দেশ্য আমার বার্তা, সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার বার্তা, আপনারা বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা ধরার প্রয়োজন নাই। কারণ মৌলিক অধিকার বাসস্থানের। আপনারা বাড়ি পাচ্ছেন না কেন? এই 10 বছরের বিজেপি সরকারকে প্রশ্ন করুন। আপনারা বাড়ি পাচ্ছেন না কেন? 13 বছরের তৃণমূল সরকার বাপিদাদেরকে প্রশ্ন করুন। তবে একটা কথা বলবো, ধৈর্য ধরুন। আবাস প্লাস যোজনার যে লিস্ট আসবে সেই লিস্টটা কি করবেন? সেই লিস্টটা অপেক্ষা করুন। কাল লিস্টে নাম এসেছে, আপনি গরিব মানুষ, আপনি অ্যাপ্লিকেশন করে জমা দিয়েছেন। আপনার পরিবর্তে যদি একজনের বড় লোকের বাড়ি আসে, অর্থাৎ যার কে বড় গিয়ে কারা বাড়ি পাবে না? যার 2 চাকা আছে, যার 4 চাকা আছে, যার বাড়ি ফ্রিজ আছে, যার পাকা বাড়ি, যার মাছ ধরা ট্রলার আছে, যার আপনার কি বলে 6 বিঘা 8 বিঘা চাষযোগ্য জমি আছে, এই রকম মানুষ বাড়ি পাওয়ার যোগ্য নয়। তারা অযোগ্য, তারা বাড়ি পাবে না। বাড়ি কারা পাবে? সব থেকে গরিব মানুষ বুথে। যদি দেখেন আপনার থেকে গরিব মানুষ আপনার বুথে বাড়ি পেয়েছে, আপনি পান না, তাহলে তো ভালো জিনিস, ওয়েল অ্যান্ড গুড। আমরা তো চাইছি গরিব মানুষগুলো বাড়ি পাক। আর যদি দেখেন যে আপনার পরিবর্তে বড় লোক বাড়ি পেয়ে গেছে, তৃণমূলের অমুক নেতাকে 30,000 40,000 কাটমানি দিয়ে বাড়ি দিয়েছে, তাহলে কি করবেন আপনারা? টেনশন নেবেন না, একটু মারামারি হানাহানিতে জড়াবেন না। শুধু তার অ্যাকনলেজমেন্ট নম্বর বা এনরোল নম্বর হয় না, কত নম্বর, সেটা দেবেন। আর তার কি সম্পত্তি আছে সেটা লিখে আমাদের বাহাউদ্দিন, আমাদের নূর সালাম, আমাদের যারা এলাকার নেতৃত্বরা আছে তাদের হাতে তুলে দিয়ে বলবেন এটা ভাইজানের কাছে পৌঁছে দেবেন। পারবেন? আর কিচ্ছু করতে হবে না। আর যে বেটা আপনি গরিব, আপনি 30,000 টাকা দিতে পারেননি বলে ও বেটা 30,000 দিয়ে একটা বাড়ি নিয়েছে, তাকে বলে দেবেন কলকাতা হাইকোর্টে একটা উকিল রেডি করো, আমাদের ভাইজান তোমাকে পেনের খোঁচা দেবে। ওকেও বলবেন আরো 30,000 কম করে কলকাতা একটা হাইকোর্টে উকিল দেবে। আমি ওই বেটাকে কলকাতা হাইকোর্টে টেনে নিয়ে যাব। আমি গরিব মায়ের হয়ে লড়াই করব, আমি দলিতের হয়ে লড়াই করব, আমি হিন্দুর হয়ে লড়াই করব, আমি মুসলিমের হয়ে লড়াই করব, আমি বঞ্চিত মানুষের হয়ে লড়াই করব। ওই তৃণমূলের কর্মীটারও যার গরিব বাড়ি পাওয়ার দরকার ছিল, যার বাড়িটা তৃণমূলের বড় নেতারা চুরি করেছে, ওই গরিব তৃণমূলটার হয়ে আমি লড়াই করব। গোপনে বলবেন আমার সাথে যোগাযোগ করতে। আমার লড়াইটা হবে কি? আইনের মাধ্যমে ওর বড় লোকটা যে বাড়ি পেয়েছে তার বাড়িটা কেড়ে নিয়ে গরিবের হাতে তুলে দেবো। শুধু তুলে দেবো নয়, যে ভুল তথ্য পরিবেশন করে সরকারকে মিসগাইড করে ও বাড়ি নিয়েছে, ওর জন্য প্রধান উপপ্রধান মেম্বার সই করেছে, ওর জন্য যে ভিডিও সুপারিশ করেছে, সব কটা বেটাকে ধরে ডেকে নিয়ে কলকাতা হাইকোর্টে দেখা হবে তাদের সাথে। এই বাড়ির কথা বলছি বলে ভোট দেবেন নাকি আমাকে? না, এই বাড়ির জন্য লড়াই করব ভেবে ভোট দেবেন না। আমি ওই জন্য ভোট চাইবো না। যদি ভালো লাগে ভোট দেবেন, আর না ভোট দিলেও যদি বাড়ি না পান যোগাযোগ করবেন, তারও লড়াই আপনার জন্য আমি করব। শর্ত দিয়ে আমি রাজনীতি করতে আসিনি আর করব না। কোনো শর্ত দিয়ে রাজনীতি হয় না। বলছি দেশ সেবা, দেশবাসীর সেবা, তাহলে আবার ক্ষমতায় থাকতেই হবে এই ধরনের ব্যাপার নয় তো। ক্ষমতায় থাকলে বেশি করব, ক্ষমতায় থাকলে ভোট দিয়ে পাঠালে সেখানে গ্রাম উন্নয়ন পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রীকে যে কাগজগুলো দিতে পারবে, দেখুন এই চুরি হয়েছে, ডবল বেনিফিট পাবেন। যদি না বাড়ি পাঠান তাহলে শুধু কলকাতা হাইকোর্টে লড়াই করব। লড়াই আমরা করব আপনাদের জন্য, লড়াই থেকে পিছপা হব না। তাই বন্ধুগণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ কথা বলে বিদায় নেব। অনেক বাজার অনেক বড়। আচ্ছা, কোনোদিন আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী, অভিষেক ব্যানার্জি, ফিরহাদ হাকিম, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অধীর বাবু, পার্থবাবু এদেরকে মারামারি করতে নিজেদের মধ্যে হাতাহাতি? মারামারি কোথায় হয়? এই কুলপিতে। কোথায় হয়? ডায়মন্ড হারবারে। কোথায় হয়? ভাঙড়ে, ক্যানিংয়ে, সুন্দরবনে। আমার প্রশ্ন আপনাদের কাছে, দলের নেতারা শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি তাকে চা খেতে ডাকছে, সে এসি রুমে বসে চা খেতে পাচ্ছে, কেন কুলপিতে বিজেপি তৃণমূল লড়াই হবে? আমার প্রশ্ন এখানে, বিজেপির বড় নেতাকে তৃণমূলের বড় নেত্রী ডেকে চা খাওয়াচ্ছে, সেখানে লড়াই নয়। লড়াইটা কেন বুতে হবে? মোহাম্মদ সেলিম সাহেব, সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, পার্থবাবু তৃণমূলের নেতা, তারা এসি রুমে বসে গল্প করছে, তাদের মধ্যে লড়াই নয়। লড়াইটা কোথায়? এই কুলপিতে কেন? এটাই আমার প্রশ্ন। কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার কার নেতা?
বিজেপির নেতা, তারা এসি রুমে বসে কেক কাটছে, তাদের মধ্যে কোনো লড়াই নাই। লড়াইটা কোথায়? আইএসএফের মেরে ঠ্যাং ভাঙবো কি করে, কুলপিতে হচ্ছে তৃণমূলের বন্ধুরা। আমি অনুরোধ করছি প্রত্যেকটা রাজনৈতিক দলের বুথ স্তরের কর্মীদের, আপনাদের উপরের নেতাগুলোকে দেখুন, তারা এসি রুমে বসে গল্প করছে, তারা এসি রুমে বসে চা খাচ্ছে, কোলাকুলি করছে, হাক করছে, তাদের মধ্যে কোনো লড়াই নয়। লড়াইটা আমাদের মধ্যে লাগিয়ে দিয়েছে, এটা বর্জন করতে হবে। 1952 সাল থেকে এই লড়াই আমাদের মধ্যে লাগিয়ে দিয়েছে। তাই বলবো আর নয়, আপনার দাদুরা নেতাদের দাদুদের হয়ে লড়াই করে ধ্বংস হয়ে গেছে, কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে। আপনার বাবারাও একই ভাবে নেতাদের জন্য লড়াই করে কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে। এখন দেখুন কি অবস্থা, এখন আপনাদের করাচ্ছে। আর নয়, অনুরোধ করছি আপনাদের, অনেক লড়াই করেছেন, আর নয়। ভোট আসবে যাবে, নেতারা ফ্লাইট চড়ে দিল্লি চলে যাবে, মাসের শেষে মোটা অঙ্কের মাইনে পাবে, 5 বছর হয়ে গেলে পেনশন পাবে। আর আপনি নেতাদের জন্য লড়াই করে কি পাচ্ছেন? আপনার ছেলের হাত থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে। তাই বন্ধুগণ, লড়াইয়ে জড়াবেন না। ভোট আসবে যাবে, প্রতিবেশী